আশা করি তোমরা সবাই ভালো আছো। এবারে চলে এসেছি আমরা ধারকেরই সমান্তরাল পাত ধারকের আরেকটু আগের কিছু পার্ট, যেখানে সমান্তরাল পাত ধারক আমরা আলোচনা করেছিলাম দুটো পাতের মাঝখানে একটা মাধ্যম ছিল। আজকে আমাদের আলোচনা হচ্ছে যদি পাতের মাঝখানে দুটো মাধ্যম থাকে বা তার থেকে বেশি মাধ্যম থাকে তাহলে তার ধারকত্বের রাশিমালাটা কেমন হবে। এই প্রমাণটা আমরা করব, যেটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, যে কোনো জয়েন্টের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আর এর থেকে দেখবো জয়েন্টে কী ধরনের কোয়েশ্চেন পড়ে। এরপরে দেখবো ধারকের মধ্যে সঞ্চিত শক্তি, সমান্তরাল পাত ধারকের মধ্যে সঞ্চিত শক্তি। আর সেখান থেকে কিছু স্পেশাল টাইপের অঙ্ক, যেগুলো বোর্ড এক্সাম এবং জয়েন্টের জন্য, যে কোনো পরীক্ষা যেই হোক, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোক বা নিট হোক, তার জন্য যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় এখান থেকে, সেইগুলোর ডিপ কনসেপ্ট আমরা জানার চেষ্টা করব। চলো স্টার্ট করা যাক। মিশ্র পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাত ধারক। মিশ্র কেন বলা হলো না, এখানে দু ধরনের মাধ্যম রয়েছে সেই জন্য। তাহলে দুটো প্লেট আছে, তার মাঝখানে K1 এবং K2 দু রকমের মাধ্যম রাখা রয়েছে। K1 K2 কি জিনিস? 1 নম্বর মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, K2টা 2 নম্বর মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে প্রমাণটা করে ফেলা যাক। তাহলে ধরি X ও Y দুটি সমান্তরাল পাত, X ও Y দুটি সমান্তরাল পাত, যাদের ক্ষেত্রফল প্রত্যেকের ক্ষেত্রফল সমান A, যাদের ক্ষেত্রফল A, এবং ব্যবধান সমান D1 প্লাস D2। ভালো করে লক্ষ্য করো যে এই পাত্রার মধ্যে টোটাল ডিস্টেন্স আছে কত? D1 প্লাস D2। হ্যাঁ, D1 জায়গা জুড়ে কি রয়েছে? প্রথম মাধ্যমটা আছে। D2 জায়গা জুড়ে দ্বিতীয় মাধ্যমটা রয়েছে। মানে জিনিসটা দেখো, এটা আমার হাতটা যদি একটা পাত হয়, এই হাতটা যদি একটা পাত হয়, তাহলে লক্ষ্য করে দেখো আমার হাত দুটোর মাঝখানে দুটো মাধ্যম আছে। এই জায়গাটায় বায়ু মাধ্যম আছে, আর এই জায়গাটা প্লাস্টিক মাধ্যম আছে। ব্যাপারটা খানিকটা এরকম। আর ধরে নিচ্ছি এ পাতটি আহিত, এ বলতে আমার এক্স পাতটি বলছি। এক্স পাতটিতে আধান সমান প্লাস কিউ, এবং ওয়াই পাতটি ভূসংলগ্ন। এটা ভূসংলগ্ন হলে কি হবে না, এই প্লাস চার্জের জন্য আবেশের ফলে সামনে মাইনাস তৈরি হবে, আর পিছন দিকে হবে প্লাস, যে প্লাসগুলো R3 হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আধান। অতএব পাতগুলি বা পাতটির বলো বা পাতগুলির তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব সেটা হবে সিগমা সমান কি হবে না কিউ বাই এ। পাতগুলির তলমাত্রিক ঘনত্বের মান একটা হবে প্লাস সিগমা, একটা হবে মাইনাস সিগমা। অবশ্যই এর জন্য প্লাস কিউ বাই এ, এর জন্য মাইনাস কিউ বাই এ। আমি শুধু এখানে মানটা নিলাম, এখানে শুধু আমি মান নিয়েছি। এখন আমাদের বার করতে হবে যে প্রথম এই দুটো মাধ্যমে তড়িৎ ক্ষেত্র কত। এখন যে দুটো আলাদা আলাদা মাধ্যম হয়ে গেছে, তার আমাদের দুটো মাধ্যমে আলাদাভাবে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অতএব প্রথম মাধ্যমে তড়িৎ প্রাবল্য তাকে আমি E1 নাম দিলাম। এই জায়গাটায় তড়িৎ প্রাবল্য মানে এখানে একটা প্লাস 1 কুলম্ব রাখলে তাকে কি ফোর্স দেবে। এটা আমরা আগেই করেছি। দুটো প্লেটের মাঝখানে, যে প্লেটটার একটা চার্জ ডেনসিটি সিগমা আর একটার চার্জ ডেনসিটি মাইনাস সিগমা, এই মাঝখানে তড়িৎ ক্ষেত্রের সূত্র আমরা সমান্তরাল পাত ধারকের গত ক্লাসে করেছি, যে সিগমা বাই কে এপসাইলন নট হয়। আজকে তাহলে এটাই আমরা লিখবো কি, সিগমা বাই K1 এপসাইলন নট। কারণ এই মাধ্যমটা কি মাধ্যম? এটা তো K1 মাধ্যম। সেদিন তো ছিল শুধুমাত্র K মাধ্যম। আর এই সেম জিনিস দ্বিতীয়র জন্য। অতএব দ্বিতীয় মাধ্যমে তড়িৎ প্রাবল্য E2 সেইটা হবে সিগমা বাই K2 এপসাইলন নট। এই হলো দুই মাধ্যমে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। এবার আমাদের দরকার বিভব প্রভেদ, দুটো পাতের মধ্যে বিভব প্রভেদ, ওটাই হবে আমাদের ধারকের বিভব। তাহলে অতএব ধারকের পাত দুটির মধ্যে বিভব পার্থক্য,
অতএব পাত দুটির মধ্যে বিভব পার্থক্য, অতএব পাত দুটির বিভব প্রভেদ, তাকে যদি ভি নাম দাও, বিভব প্রভেদের সূত্র আমরা জানি যে ডিভি ইকুয়ালস টু ই ইন্টু ডিআর, ই সমান ডিভি বাই ডিআর। আমি মাইনাস সাইনটা ধরছি না, এখানে ফর্মুলা তোমরা জানো একটা মাইনাস সাইন আছে। ডিস্টেন্স ইন্টু ইলেকট্রিক ফিল্ড গুণ করলেই হবে। তাই চলে আসছে প্রথম মাধ্যমের জন্য ই ওয়ান ইন্টু ডি ওয়ান প্লাস দ্বিতীয় মাধ্যমের জন্য ই টু ইন্টু ডি টু। এবারে ই ওয়ান আর ই টু এর যদি মানগুলো বসিয়ে দাও তাহলে দেখো কি পেয়ে যাচ্ছ। ই ওয়ান আর ই টু এর যদি মান বসাই তাহলে পেয়ে যাচ্ছি সিগমা ডি ওয়ান বাই কে ওয়ান এপসাইলন নট, এই ভ্যালুটা এখানে পুট করলাম। আর এই ভ্যালুটা এখানে পুট করলে চলে আসছি সিগমা ডি টু বাই কে টু এপসাইলন নট। অতএব ধারকত্ব, অতএব ধারকত্ব, ধারকত্ব, ধারকত্বের ফর্মুলা হচ্ছে যে কোনো একটা প্লেটের চার্জ ডিভাইড বাই বিভব প্রভেদ। ধারকের আধান বলতে আমরা আলোচনা করে রেখেছিলাম যে কোনো একটা প্লেটের আধানকে ধারকের আধান বলে, ধারকের মোট আধান কিন্তু জিরো। ধারকের আধান বলতে যে কোনো একটা প্লেটের আধানকে বোঝায়। তাহলে বিভব দিয়ে ভাগ করে দিলেই আনসার চলে আসবে, বিভব দিয়ে ভাগ করলে আনসার চলে আসবে। তাহলে চলে আসলে কি, কিউ মানে আমরা লিখতে পারবো সিগমা ইন্টু এ, একটু আগে লিখেছিলাম সিগমা ইজ ইকুয়ালস টু কিউ বাই এ, তাহলে এখান থেকে কিউ এর জায়গাটা লিখতে পারবো। চলে আসছে তাহলে সিগমা ডি ওয়ান বাই কে ওয়ান এপসাইলন নট প্লাস সিগমা ডি টু বাই কে টু এপসাইলন নট। এখানে যে সিগমা বাই এপসাইলন নট কমন নিয়ে যদি কাটাকুটি করে দাও সিগমা সিগমা কেটে যাবে, তাহলে চলে আসছে এপসাইলন নট এ বাই নিচে দেখো ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু। এটাই হচ্ছে ধারকত্বের ফর্মুলা। কোন কেসে? মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত মানে দুখানা যদি মাধ্যম থাকে তার ক্ষেত্রে এই হচ্ছে ফর্মুলা আমরা পেলাম। এখানে আমি বলে রাখি যদি দুটোর জায়গায় তিনটে মাধ্যম আসে তাহলে তখন আমরা কি করব, চারটে মাধ্যম দিতে পারতো যদি পরপর দেয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দুটো মাধ্যম দিয়ে অঙ্কটা অঙ্ক হবে, তার এক্সাম্পল আমরা দেখব। তো যদি তিনটে চারটে মাধ্যম বলে দেয় তখন সূত্রটা কেমন হবে সেটা যদি আমরা বানিয়ে রেখে দিই তখন সূত্রটা ঠিক দাঁড়াবে এটা, যে একাধিক মাধ্যমের ক্ষেত্রে আমরা লিখবো এপসাইলন নট এ ডিভাইড বাই, লক্ষ্য করো দুটো মাধ্যম ছিল বলে 1 1 2 2, তাহলে তিনটে থাকলে কি হবে 3 3, মানে বলতে চাইছি আমি ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু প্লাস ডি থ্রি বাই কে থ্রি প্লাস ডট 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 চলতে থাকবে। যদি একাধিক মাধ্যম হয় তাহলে তার ক্ষেত্রে এইরকমভাবে যদি মাধ্যমগুলো থাকে পরপর তাহলে বলবো তার তুল্য ধারকত্ব মানে তার ধারকত্বটা হবে এই সিস্টেমটা, এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এইটা হবে। দেখো বোঝা গেল কিনা। এখান থেকে একটা অঙ্ক করে নেওয়া যাক। দেখো বলছে যে একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি, মানে একটা ধারক যার মাঝখানে কি রয়েছে বায়ু রয়েছে। এবার এই পাত দুটির মাঝখানের অর্ধেকটা অঞ্চলকে, অঞ্চলে যদি মোম রাখা হয় যেখানে মোমের কে বলে দিচ্ছে 6, তাহলে ধারকত্ব কত হবে? তাহলে এটার আনসার আমরা কিভাবে করবো? এরকম কোশ্চেন কিন্তু প্রচুর আসে, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম কোশ্চেন যেই মেন বলো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলো, নিট বলো বা বোর্ড এক্সামে প্রচুর পড়ে। তো প্রথম আঁকা যাক ফার্স্ট কেসে আমাদের কি বলছে। ফার্স্ট কেসে বলছে একটা ধারক যার মধ্যে শুধুমাত্র বায়ু রয়েছে, একটা ধারক যার মধ্যে শুধুমাত্র, এটা গ্রাউন্ড করা আছে, যার মধ্যে পুরোটা বায়ু মানে কে সমান 1 আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি যেটাকে সি বলেছে এটা ধারকত্ব, সেটা সমান লিখে নিচ্ছি 1 ইন্টু এপসাইলন নট এ বাই ডি। কি বলছি? সূত্র ছিল কে এপসাইলন নট এ বাই ডি। তাহলে এটার কত হবে এখন 1 ইন্টু এপসাইলন নট এ বাই ডি, কারণ এখন পুরোটাই বায়ু মাধ্যম আছে। তাহলে এটা হচ্ছে আমার কাছে 1 নম্বর ইকুয়েশন। দ্বিতীয় ক্ষেত্রে কি কি চেঞ্জ করা হয়েছে? ছবি আঁকতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে ছবি হবে, প্লেটগুলো যেমন ছিল তেমন থাকবে, শুধু এর অর্ধেকটা অঞ্চল, এটার ব্যবধান আগে আমি ডি ধরেছিলাম, তাহলে এর অর্ধেকটা অঞ্চল ডি বাই 2 জায়গা জুড়ে এখন বায়ু রয়েছে, আর বাকি ডি বাই 2 জায়গা জুড়ে কিন্তু এখন কে সমান 6 মানে মোম রয়েছে। তাহলে এখন আমরা বুঝে গেছি এটা মিশ্র পরাবিদ্যুতের যে সূত্র সেটা,
তাহলে এখন সি ড্যাশ পরের বারের ধারকত্ব সেটা কি লিখবো, সূত্র আছে এপসাইলন নট এ, কারণ প্লেটের ক্ষেত্রফল তো চেঞ্জ করিনি। এখানে ফর্মুলা ছিল d1/k1, d1/k1, তা প্রথম মাধ্যমটা কতটা জায়গা জুড়ে আছে, d/2 জায়গা জুড়ে আছে, আর মাধ্যমটার কে কত, কে এর মান কিন্তু 1 বলেছে। দ্বিতীয় মাধ্যমটা কতটা জায়গা জুড়ে আছে, সেই d2 মানে হচ্ছে d/2 জায়গা জুড়ে আছে, আর কে এর মান কত, 6। এখান থেকে তুমি যদি d/6 কমন নাও, এখান থেকে তুমি যদি d/6 কমন নাও তাহলে চলে আসছে দেখো d/2 যদি কমন নাও, এপসাইলন নট এ ডিভাইড বাই d/2 কমন গেলে 2টা উপরে উঠে গেল, নিচে থাকছে 1/1 প্লাস 1/6 করলে চলে আসছে, এটা করলে তোমার চলে আসছে 12, 6 দুগুণে 12/7 এপসাইলন নট এ বাই ডি। এটা এলো আমার কাছে এখন 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন যদি ভাগ করে দিই, 2/1 করলে তুমি পেয়ে যাবে সি ড্যাশ বাই সি ইকুয়ালস টু 12/7। তাহলে সি ড্যাশ সমান সমান 12/7 সি, অর্থাৎ ধারকত্ব কিন্তু বেড়ে গেছে বলতে গেলে এই মাধ্যমটা আনার ফলে। দেখো বোঝা গেল কিনা। এখান থেকে আর একটা কোশ্চেন দেখে নেওয়া যাক, যে ধরনের কোশ্চেন বহুবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলো, নিট বলো, জেই বলো সেখানে এসেছে, কনসেপ্টটা বোঝা যাক। কোয়েশ্চেনে বলছে চিত্রে প্রদর্শিত ধারকটির তুল্য পরাবিদ্যুৎ ধ্রুবকের মান কত, পরাবিদ্যুৎ ধ্রুবক কত হবে। তুল্য কথা আমাদের ভালো করে বুঝতে হবে, তুল্য মানে কি বলতে চাইছে, মানে বলতে চাইছে এইটার যা ধারকত্ব হবে, এটার যা ধারকত্ব হবে এটার সমান হবে ধারকত্ব, কাজের দিক থেকে একই রকম, কাজে একই দেবে। তাহলে এই হচ্ছে সমান্তরাল পাত হবে। এখানে প্লেটগুলোর মধ্যে ব্যবধান লক্ষ্য করো, আঁকায় দিয়ে দিয়েছে, টোটাল ডিস্টেন্স কিন্তু 2d, টোটাল ডিস্টেন্স আছে 2d। আর এই মাধ্যমটা আমি এখন একটা মাধ্যম দিয়ে রিপ্লেস করব, মানে এই দুটো জায়গায় দুখানা মাধ্যম রয়েছে, আমার পছন্দ হচ্ছে না, আমি দুটো মাধ্যমকে খুলে রেখে একটা মাধ্যম লাগাতে চাইছি। যে মাধ্যম লাগালে এই ধারকটা দুজন থাকা অবস্থায় যা কাজ দিত এই ধারকটা তাই কাজ দেবে। তো ধারকের কাজ কি, ধারকত্ব দেওয়া, ধারণ ক্ষমতা দেওয়া। তাহলে এর যা ধারণ ক্ষমতা এর তাই ধারণ ক্ষমতা, তুল্য মানে তাই বোঝায়, সমতুল্য, একাই 100, কোনটা হিরো বাকি আরো 100 জন ভিলেনের সঙ্গে সমান ধরে নাও। তাহলে এ ওর সঙ্গে সমান মানে কি, কাজের দিক থেকে এরা যা কাজ করবে একজন তাই কাজ করবে। তাহলে প্রথম কথা আমাদের জানতে হবে প্রথমটা ধারকত্ব কত। প্রথম ক্ষেত্রে ধারকত্ব C1, এটা আমি 1 নম্বর কেস বলছি, এটাকে আমি 2 নম্বর কেস বলছি। প্রথম ক্ষেত্রে C1 এর বেলা আমরা লিখবো এপসাইলন নট এ, ক্ষেত্রফল এ রয়েছে, ডিভাইড বাই এই মাধ্যমটায় ডি জায়গা জুড়ে আছে K1 আর ডি জায়গা জুড়ে আছে K2, এটা হচ্ছে প্রথমবার ধারকত্ব। আর এটার ক্ষেত্রে আমরা যখন এটাকে রিপ্লেস করছি পুরো দুটো মাধ্যম খালি করে দিয়ে সিঙ্গেল একটা মাধ্যম দিয়ে আমি এটাকে ভরাট করে দেবো, অথচ কাজ একই দেবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি C2 সমান লিখতে পারবো এপসাইলন নট এ ডিভাইড বাই, বা যখন সিঙ্গেল মাধ্যম রেখেছো তুমি লিখতেই পারো কে বাই, নিচে কিন্তু ডিস্টেন্সটা 2d, এই জায়গায় বেশিরভাগ লোকজন ভুল করে চলে আসে। সমতুল্য মানে বোঝায় C1 আর C2, যেহেতু তুল্য বার করছি আমি, যেহেতু তুল্য এটার সঙ্গে এটা তুল্য করতে হবে, তাহলে C1 ইকুয়ালস টু C2, এইখান থেকে আমরা কি পাবো, যে কে এপসাইলন নট এ বাই 2d ইজ ইকুয়ালস টু, এই 2টা আমি এখানে সরালাম, চলে আসছে এপসাইলন নট এ বাই ডি বাই K1 প্লাস ডি বাই K2। এপসাইলন নট এ কাটলো, এখান থেকে ডি যদি কমন নিয়ে নাও তাহলে চলে আসছে K/2 ইকুয়ালস টু K/2 ইজ ইকুয়ালস টু, চলে আসবে এখানে আসবে 1/1/K1 প্লাস 1/K2। এটাকে হিসেব নিকেশ করলে কে সমান হবে, এটা কোনাকুনি লসাগু হয়ে উঠে যাবে, ওপর হবে 2K1 K2 ডিভাইড বাই K1 প্লাস K2। এইটা হবে তুল্য ধারকত্বের মান। যে তুল্য ধারকত্ব মানে এই তুল্য ধারকত্ব বলছি, তুল্য পরাবিদ্যুৎ ধ্রুবক, এই তুল্য পরাবিদ্যুৎ ধ্রুবক যেটা কে বেরোলো এটাই আমরা এখানে বসাতে হবে। তাহলে এরা দুজন থাকা অবস্থায় যা কাজ হচ্ছিল এই একা থাকা অবস্থায় সেম কাজ হবে। এবারে চলে আসা যাক তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব, মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে শক্তিটা স্টোর থাকে তার ডেনসিটি মাপবো আমরা। আগে দেখা যাক তড়িৎ ক্ষেত্রে মোট শক্তি আমরা কি করে বার করতে পারি। তো আমরা একটা সমান্তরাল পাত ধারক নিয়েছি, যে ধারকটা
যে ধারকটার পাতগুলোর ক্ষেত্রফল এ বললাম, মনে করি সমান্তরাল সমান্তরাল পাত ধারকের ধারকের পাতের ক্ষেত্রফল সমান সমান এ এবং ব্যবধান সমান সমান ডি। ব্যবধান বলতে পাত দুটোর মধ্যে ব্যবধান ডি। এখন যদি পাত দুটির বিভব প্রভেদ, এটা প্লাস চার্জ এটা মাইনাস চার্জ, তাহলে এর ভিতরে বিভব প্রভেদ তো আছে। বিভব প্রভেদ, যদি পাত দুটির বিভব প্রভেদ ভি হয় তবে আমরা কি লিখতে পারবো? যদি বিভব প্রভেদ ভি হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের সূত্র কি? তড়িৎ ক্ষেত্রের সূত্র ছিল, ছোটখাটো সূত্র লিখছি ডিভি বাই ডিআর। এখন আমরা ডিভি বাই ডিআর লিখবো না, বিভব প্রভেদের জায়গায় ডিভির জায়গায় কি লিখবো? ভি লিখবো। আর নিচে ডিস্টেন্সটা কত, পাত দুটোর মধ্যে গ্যাপ কত রয়েছে? ডি লিখে রেখেছি। এই যে ব্যবধান ডি লিখেছিলাম, ব্যবধান ডি। তাহলে তড়িৎ ক্ষেত্র পেয়ে গেছি। এইখান থেকে আমরা লিখতে পারবো ভি সমান সমান ই ইন্টু ডি। ব্যাস, এটা আমাদের কাজে লাগবে। অতএব ধারকটি শক্তি, অতএব সঞ্চিত শক্তি তাকে বড় হাতের ইউ দিলাম। তার ফর্মুলা আমরা কি জানি? হাফ সি ভি স্কোয়ার। একটা ধারকের ধারকত্ব যদি সি হয়, বিভব প্রভেদ যদি ভি হয়, তাহলে সূত্র হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। এখানে যদি মানগুলো বসাই, আমরা ধারকের ধারকত্বের সূত্র বসিয়ে দিচ্ছি এপসাইলন নট এ বাই ডি। অ্যাকচুয়ালি কে এপসাইলন নট এ আমরা এখানে বায়ু মাধ্যম ধরে করছি, ভিতরের মাধ্যমটা কি ধরছি? এখানে ধরে নিলাম বায়ু। যদি বায়ু না থাকে পরে কি হবে আমরা লিখে দেবো ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ারের জায়গায় লিখে দিলাম ই ইন্টু ডি তার স্কোয়ার। তাহলে এটা হিসেব নিকেশ করতে কি আসছে? হাফ এপসাইলন নট এ ইন্টু ই ইন্টু ডি, হাফ এপসাইলন নট এ ইন্টু ই স্কোয়ার। একটা ডি স্কোয়ার আসবে, নিচে ডি কাটাকুটি করলে এটা আসছে। আচ্ছা, আমি এটাকে পাশে লিখলাম, ডি ইন্টু এ বলে লিখলাম। এটা হলো এই জায়গাটায়। তাহলে এই যে আমরা বলছি পাত ধারকের মধ্যে শক্তি থাকে, কোথায় সঞ্চয় থাকে? শর্ট কোশ্চেন পড়ে এটা, যে এর পাতের মধ্যবর্তী অঞ্চলে, এই মধ্যবর্তী অঞ্চলে এত পরিমাণ শক্তি সঞ্চিত আছে। অতএব আমাদের করতে হবে শক্তি ঘনত্ব। অতএব শক্তি ঘনত্ব করতে গেলে আমাদের কি করতে হবে? শক্তি ঘনত্ব ইউ, শক্তি ঘনত্বকে ছোট হাতের ইউ লিখে, মানে মোট শক্তি বাই আয়তন করতে হবে। মোট শক্তি বাই আয়তন। তা মোট শক্তি কত পেয়েছি? মোট শক্তির জায়গায় বসাবো, মোট শক্তির জায়গায় বসিয়ে দেবো। আমি একেবারে করছি যে মোট শক্তি বেরিয়েছে হাফ এপসাইলন নট স্কোয়ার এ ইন্টু ডি ডিভাইড বাই এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। এই জায়গাটা কেমন ভালো করে ভাবো। এখানে একটা আয়তাকার পাত আছে, যে পাতটার ক্ষেত্রফল এ আর সেটার গ্যাপ হচ্ছে ডি, দুটো পাতের মধ্যে গ্যাপ ডি, মানে এরকম একটা জায়গা। এটা কেমন আয়ত ঘনক দেখতে না? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করলে কি পাবে? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করলে আমরা আয়তন পাবো। তার মানে এই জায়গার আয়তন পেয়ে গেলাম এ ইন্টু ডি। তাহলে মোট শক্তিকে যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? শক্তি ঘনত্ব। শক্তি ঘনত্বের সংজ্ঞা তাহলে আমি বলে রাখলাম এখানে, শক্তি বাই আয়তন। এটাকে বলা হয় কি? শক্তি ঘনত্ব। কাটাকুটি করলে শক্তি ঘনত্বের ফর্মুলা চললো হাফ এপসাইলন নট স্কোয়ার। এটা থেকে প্রচুর কোয়েশ্চেন পড়ে, প্রমাণটাও পড়তে পারে, এছাড়াও প্রচুর কোয়েশ্চেন পড়তে পারে। এই গেল শক্তি ঘনত্বের সূত্র বা ফর্মুলা। এবারে যদি মাধ্যমটা আমরা বায়ু মাধ্যম না নিতাম, তাহলে কি আসতো? বায়ু মাধ্যম না নিলে জাস্ট একটুখানি চেঞ্জ হবে। অন্য যে কোনো মাধ্যমের জন্য আমরা লিখে দেবো, যে কোনো মাধ্যমের জন্য ইউ এর সূত্র হবে, আমি স্টার মেরে লিখে রাখছি, হাফ হবে এপসাইলন নটের গায়ে একটা কে জুড়ে দিতে হবে, কে এপসাইলন নট। মনে করে দেখবে কে এর ভ্যালু 1 ছিল বলেই ওই জায়গাটা, বায়ু মাধ্যমের জন্য 1 ছিল বলে ওই জায়গাটা কিছু নেই, 1 আছে, ইন্টু স্কোয়ার। এটা হচ্ছে যে কোনো মাধ্যমের জন্য শক্তি ঘনত্বের ফর্মুলা, যে কোনো মাধ্যম। আর যদি বলে যে শক্তি ঘনত্বের একক আর মাত্রা, শর্ট কোশ্চেন পড়ে মাঝে মাঝে, শক্তি ঘনত্বের একক, শক্তি ঘনত্বের একক সংজ্ঞা থেকে বলবো। শক্তি ঘনত্বের একক হবে শক্তির একক, মানে জুল।
পার আয়তনের একক, জুল পার মিটার কিউব, সিজিএস এ বলতে পারো, তাতে হবে। এটা হলো শক্তি ঘনত্বের একক। আর মাত্রা, মাত্রা কি হবে? মাত্রা হবে শক্তির মাত্রা। শক্তির মাত্রা সব এই ফর্মুলা থেকে। শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই আয়তনের মাত্রা এম শুধু এল এর কিউব। তাহলে এটা হিসাব নিকেশ করলে আমরা পেয়ে যাচ্ছি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হলো শক্তি ঘনত্বের মাত্রা। এই হলো তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্বের রাশিমালা, তার একক আর মাত্রা। এবারে চলে আসা যাক সেই স্পেশাল কোয়েশ্চেন দুটোতে, যেখানে বলা হবে যে একটা আহিত বায়ুযুক্ত সমান্তরাল পাতধারক আছে, এটাকে কোনোভাবে ব্যাটারি দিয়ে চার্জ করা হয়ে গেছে, ব্যাটারি খুলে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে। তাহলে এতে এখন আধান আছে কত? কিউ। হ্যাঁ, দুদিকে আধান প্লাস কিউ মাইনাস কিউ, কিন্তু ধারকের আধান মানে আমরা কি বলেছি? যে কোনো একটা প্লেটের আধান। তাহলে এতে আধান আছে কিউ। প্লেটের ক্ষেত্রফল এ ধরে নিলাম, মাধ্যমটা বায়ু মাধ্যম বলেছি। বলছে যদি প্লেটগুলোর মধ্যবর্তী অঞ্চলে এখন অন্য কোনো একটা মাধ্যমকে ঢোকানো হয়, যদি ঢোকানো হয়, কে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তাহলে কি কি পরিবর্তন হবে সেটা আমরা মাপবো। কোন জিনিসগুলো পরিবর্তন হবে? আমি এমনি ধারকের জন্য সব কটা জিনিস লিখে রেখেছি। ধারকের আধান কত? কিউ। ধারকত্ব কত? এপসাইলন নট এ বাই ডি। বিভব কত? কিউ বাই সি। শক্তি কত? হাফ কিউ স্কোয়ার বাই সি। তড়িৎ ক্ষেত্র কি হয়? বিভব প্রভেদ বাই ডি হয়। আর তলমাত্রিক ঘনত্ব কি হয়? না কিউ বাই এরিয়া অফ দ্য প্লেটের এরিয়া। এবারে চেঞ্জগুলো ভাবা যাক। দেখো, যেহেতু এটাকে কোনো ব্যাটারির সঙ্গে কানেক্ট করা নেই, তাহলে এ তো আর কোনো চার্জ নিতে পারবে না কোনো জায়গা থেকে। এর মাঝখানে আমি অন্য একটা মাধ্যম রেখে দিলাম, মানে একটা কাঁচের ফলক আনলাম বা মোম রেখে দিলাম, তাতে করে আধান কি কোথাও পালাতে পারলো? তাহলে আধান কোথাও পালালো না। তাহলে পরে কি কি হবে আমি বলছি, পরে যা হবে। আর এটা কিন্তু আগের কেস, এটা আগের কেস বলছি, আর এটা পরের কেস। আগেরগুলো আমি লিখে রেখেছি। পরে তাহলে আধান কি হবে? পরে আধান কিন্তু একই থাকবে, নো চেঞ্জ। কারণ এখানে আধান পালানোর কোনো রাস্তাও নেই। আর আধান যে আসবে, কোনো ব্যাটারি নেই, তো ব্যাটারি তো সেই দোকানে ফেরত দিয়ে দিয়েছি, চার্জ করা হয়ে গেছে। 2 নম্বর চলে আসি ধারকত্ব। পরে ধারকত্ব কি হবে? পরে ধারকত্ব আমি সি ড্যাশ নাম দিলাম। আচ্ছা, এখানে কিউ ড্যাশ নাম দিই। আধান সমান কিউ ড্যাশ, সেটা কিন্তু নো চেঞ্জ। সি ড্যাশ হবে আমরা জানি মাধ্যম পাল্টে ফেললে, কিন্তু আমি ব্যবধান, প্লেটগুলোর মধ্যে ব্যবধান, এরিয়া সব সেম রেখেছি। তাহলে এটা হবে কে এপসাইলন নট এ বাই ডি। তাহলে এপসাইলন নট এ বাই ডি কে যদি আমি সি নাম দিয়ে থাকি, তাহলে এটা কি হবে? তাহলে সি ড্যাশ সমান হয়ে গেল, সি ড্যাশ সমান কে সি, মানে ধারকত্ব বাড়বে। ধারকত্ব বাড়বে। 2 নম্বর পয়েন্ট চলে আসে বিভব। বিভব কি হবে? বিভব হবে যদি বলি ভি ড্যাশ, নতুন বলে আমি সব ড্যাশ নাম দিচ্ছি, সেটা হবে নতুন আধান মানে কিউ ড্যাশ বাই নতুন ধারকত্ব সি ড্যাশ দিতে বাধ্য আমি। নতুন আধান বলে কিছু হয়নি, আধান চেঞ্জ হয়নি। তাহলে আমরা লিখে ফেললাম যে এটা লিখে ফেললাম কিউ, আর ধারকত্ব হয়ে গেছে কত? কে সি। তো কিউ বাই সি কে বলা হয়েছিল ভি, তাহলে এটা কি হবে? নিশ্চয়ই ভি বাই কে হলো। তাহলে লক্ষ্য করো, ভি ড্যাশ সমান হলো ভি বাই কে, মানে বিভব নিচে কে দিয়ে ভাগ হচ্ছে, মানে কি এটা কমবে, বিভবটা কমবে। 3 নম্বর চলে আসা যাক শক্তির কি পরিবর্তন হবে এই সিচুয়েশনটার জন্য। শক্তি তাকে আমরা পরের বারে শক্তিকে ইউ ড্যাশ বলছি। ইউ ড্যাশ হবে নিশ্চয়ই হাফ ইন্টু পরের বারের আধান কত হয়েছে? কিউই রয়েছে। পরের বার ধারকত্ব কত? সিটা পাল্টে গিয়ে আমার এখানে লেখা হচ্ছে সি ড্যাশ, আমি একেবারে করছি সি, মানে আমরা পেয়ে গেছি কে সি। তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে ইউ বাই সি। ভালো করে লক্ষ্য করে দেখো, ইউ ড্যাশ হচ্ছে ইউ বাই সি, আগের যা শক্তি ছিল তার ইউ বাই কে হচ্ছে ইউ বাই কে। খুব পড়ে, প্রচুর বার পড়েছে পরীক্ষায় এটা। তার মানে এটা কি হলো? শক্তি তাহলে কমবে, শক্তিও কমলো। এবারে চলে আসা যাক তড়িৎ ক্ষেত্র। ইটা কি হবে? তড়িৎ ক্ষেত্র ই ড্যাশ, তড়িৎ ক্ষেত্র ই ড্যাশ হবে, সূত্র কি আছে? ভি বাই ডি।
দেখো এই প্লেটগুলোর মধ্যে তো ব্যবধান কিছু কমায়নি, তাহলে ভি নতুন যে ভি ড্যাশ হয়েছে তাকে ডি দিয়ে ভাগ করবো, ডি তো পাল্টায় না আমার ধারকটার, তাহলে ভি ড্যাশটা কি হয়েছিল, ভি ড্যাশটা দেখেছি ভি বাই কে হয়েছে, তাহলে ভি বাই কে নিচে ডি, তাহলে ভি বাই ডি মানে আমরা লিখতে পারবো, ভি বাই ডি মানে আমরা লিখতে পারবো ই, তার মানে পরের বারের তড়িৎ ক্ষেত্রটা আগের তড়িৎ ক্ষেত্রে নিচে কে দিয়ে ভাগ করতে হচ্ছে, তার মানে এটাও কমবে। আর লাস্টটা আমি এখানে লিখছি তলমাত্রিক ঘনত্ব সিগমা ড্যাস্ট পরের বারে কি হবে, নিশ্চয়ই আধান তো পাল্টায়নি, বললাম আধান পাল্টাবে কখন, ওকে তো চার্জ দিলে তবে, বা ওর থেকে চার্জ নিলে কমবে, দিলে বাড়বে, আমি তো কিছুই করিনি, কোনো ব্যাটারির সঙ্গে জোড়া আছে বা এর থেকে চার্জ নিয়ে কেউ পালিয়ে গেছে, কোনো তো ঘটনা ঘটেনি, তাহলে কিউ বাই এরিয়া তো সেই একই রয়েছে, একই প্লেট, সাইজ তো চেঞ্জ হয়নি, তাহলে কিন্তু এটা সেম থেকে গেল সিগমা। তাহলে ভালো করে মনে রাখো কোনটা বাড়ছে কোনটা কমছে, এই সূত্রগুলো ভালো করে মনে রাখলে, সূত্র মনে রাখলে খুব ভালো কথা, আর নাহলে পরীক্ষার হলে বসে 2 মিনিট লাগবে বানিয়ে নিতে, কনসেপ্টটা তোমায় ভালো করে বুঝতে হবে। এখান থেকে মানে বছরের পর বছর প্রশ্ন পড়েছে, 2015 সালে পড়েছে, 16 সালে পড়েছে, বহুবার প্রশ্ন পড়েছে এই জায়গাতে, কিন্তু ভালো করে দেখো তোমরা এটা বুঝতে পারলে কিনা। এবারে চলে আসা যাক এর পরের যে কোয়েশ্চেন, আগেরটার মতোই শুধু একটুখানি ফারাক আছে, ব্যাটারির সাথে যুক্ত বায়ুযুক্ত সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী অঞ্চলে যদি একটা কে পরাবিদ্যুৎ ধ্রুবকের মাধ্যম রাখা হয় তাহলে কি চেঞ্জ হবে। তাহলে প্রথমে ছবি দেখে নাও, ব্যাটারির সঙ্গে একটা বায়ুযুক্ত সমান্তরাল পাতধারক যুক্ত রয়েছে, কানেক্টেড রয়েছে, যে ব্যাটারির বিভব ভি ধরে নিলাম, তাহলে এতে চার্জ কত গেছে, ধরে নিলাম এই মুহূর্তে চার্জ কিউ গেছে, আর বিভব কত, ব্যাটারির যে বিভব সেই বিভবই পেয়েছে না, বিভব তো এটাই হবে তো। আর ধারকত্ব কত, সূত্র হচ্ছে এপসাইলন নট এ বাই ডি, শক্তির সূত্র হাফ সি ভি স্কোয়ার, এখন যেহেতু ভি জানা তাই ভি দিয়ে লিখলাম, কিউ দিয়েও লেখা যেতে পারে, কিউ স্কোয়ার বাই 2c দিয়েও লেখা যেতে পারে, তড়িৎ ক্ষেত্র ই সমান ভি বাই ডি, তলমাত্রিক ঘনত্ব আগেরটার মতো এরকম লেখা হবে। এবারে পরে কি কি চেঞ্জ হচ্ছে, যখন কে পরাবিদ্যুৎ যুক্ত একটা মাধ্যমকে আমি রাখছি, এটাও খুব ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে কোনটা পড়বে ঠিক নেই, দুটোই ভালো কথা বুঝতে হবে। যেহেতু ব্যাটারি পরের বারেও কি হচ্ছে ঘটনাটা, মাধ্যমটা এখানে চেঞ্জ করলেও এর ভিতরে এখন একটা নতুন মাধ্যম রাখা যার পরাবিদ্যুৎ ধ্রুবক কে, কিন্তু ব্যাটারি কানেক্ট রয়েছে, ব্যাটারিটা যদি ভি ভোল্টের কানেক্ট থাকে তাহলে এইটা সবসময় ব্যাটারি মানে কি সোর্স অফ এনার্জি, এটা সোর্স মানে কি, সোর্স কাকে বলা হয়, ওর থেকে যত খুশি নাও শেষ হবে না, তার মানে এ সবসময় একে ভি ভোল্টই দেবে, তাহলে পরে বিভব হবে, পরের জন্য লিখে ফেলছি, প্রথম বিভব দিয়ে শুরু করছি, বিভব ভি ড্যাশ সমান ভি হবে, বিভবটা ভি ড্যাশ ভি হবে, মানে বিভব পাল্টাবে না। পরে ধারকত্ব, পরে ধারকত্ব হবে, ধারকত্ব সি ড্যাশ, সেটা কি হবে, সূত্র তো একটাই, ধারকত্ব তো তুমি ব্যাটারি লাগিয়েছো না লাগাওনি তার উপর ডিপেন্ড করে না, তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, কে এপসাইলন নট এ বাই ডি, তো এপসাইলন নট এ বাই ডি এই জায়গাটাকে যদি তুমি সি বলে ডাকো তাহলে এটাকে কি বলবে, সি ড্যাশ সমান সমান কে সি, তাহলে ধারকত্ব সেই কিন্তু বাড়লো, ধারকত্ব বাড়লো। পরের পয়েন্টে চলে আসি যে আধান কি হবে, দেখো ধারকত্ব বেড়ে গেছে মানে কি, ওর খিদে বেড়ে গেছে, ধারকত্ব মানে কি ক্যাপাসিটি, ট্যাঙ্কের ক্যাপাসিটি বেড়ে গেছে, আরো জল ধরবে, আরো জল হতে রাখা যাবে, তাহলে নতুন আধান কি হবে, এখন আধান হতে থাকবে আধান কিউ ড্যাশ সমান নিশ্চয়ই সি ড্যাশ, আর পরের বারে ভি মানে ভি তো একই ভি রয়েছে, সি ড্যাশ জায়গায় লিখছি কে সি ভি, আর এই সি ভি মানে আমি লিখতে পারি এইখান থেকে দেখো আর একটা লাইন লেখা যাবে যে কিউ সমান সমান সি ইন্টু ভি, কিউ সমান সি ভি আমরা লিখতে পারবো ওই সিচুয়েশনে, আধান যখন কিউ ভোল্টেজ যখন ভি ছিল, তাহলে আমি সি ভির জায়গায় যদি কিউ লিখে দিই তাহলে কিউ ড্যাশ সমান সমান কে ইন্টু কিউ, তার মানে আধান কি হবে, আধান বেশি জমা হতে পারবে তো, এখন আধান বাড়বে বা বাড়লো যা বলবে। তারপরে চলে আসা যাক শক্তি, শক্তি কি হবে, শক্তির ক্ষেত্রে ইউ সমান সমান হাফ সিভি স্কোয়ার নিয়ে নাও ফর্মুলা, অন্য যে কোনো ফর্মুলা নিয়ে দেখতে পারো তুমি, যদি হাফ সিভি স্কোয়ার নিয়ে নি তাহলে হাফ থাকলো, ভি স্কোয়ারের জায়গায় নো চেঞ্জ, বিভব তো পাল্টায় নে, ব্যাটারি তো কানেক্টেড, আর সি এর জায়গায় চলে আসছে কে সি, তাহলে হাফ সিভি স্কোয়ার মানে সেটা ইউ লিখেছিলাম, সামনে একটা কে এসছে, তাহলে ইউ ড্যাশটা হয়ে যাচ্ছে কে ইন্টু ইউ, তাহলে শক্তি কি হচ্ছে, শক্তি বাড়লো বা বাড়ছে, বাড়বে, শক্তিও বাড়বে। চলে আসা যাক তড়িৎ ক্ষেত্রে কি পরিবর্তন হবে, চলে আসা যাক তড়িৎ ক্ষেত্রে কি পরিবর্তন হবে,
দেখো তড়িৎ ক্ষেত্র হচ্ছে ভি বাই ডি, তাহলে পরের বারে তড়িৎ ক্ষেত্র ই ড্যাশ, সেটা কি হবে? তড়িৎ ক্ষেত্র হবে ই ড্যাশ মানে নতুন বিভব, নতুন বিভব কি চেঞ্জ হয়নি, আর নতুন পাথগুলোর মধ্যে দূরত্ব, আমি তো পাথের দূরত্ব চেঞ্জ করিনি, তাহলে এটা ডি থাকবে। তাহলে চলে আসছি যে আগেরটাই রয়ে গেল, মানে চেঞ্জ হচ্ছে না, এটা চেঞ্জ হয়নি, এটা চেঞ্জ হয়নি। আর লাস্ট পরে আছে তলমাত্রিক ঘনত্ব সিগমা ড্যাশ, মানে নতুনগুলোর জন্য সব ড্যাশ নাম দিয়েছি, সেটা কি হবে? কিউ বাই এরিয়া হয়। তা কিউ কি পাল্টেছে? হ্যাঁ পাল্টে গেছে তো, কিউ হয়ে গেছে বেড়ে গেছে, কিউ হয়ে গেছে কে কিউ, তাহলে কিউ ড্যাশ বাই এরিয়া, এরিয়া চেঞ্জ হয়নি, তাহলে এটা কে কিউ বাই এ, তার মানে চলে আসছে কে সিগমা, তাহলে সিগমা ড্যাশ হয়ে যাচ্ছে কে সিগমা, মানে এটাও বলতে গেলে বাড়বে, আধান বাড়লে আধানের ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব মানে ঘনত্ব, তো সেটাও তো বাড়া স্বাভাবিক। দেখো তোমরা এই দুটো জিনিস বুঝতে পারলে কিনা, খুব ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষার জন্য, যে কোনো জয়েন্ট এক্সামের জন্য বা তোমার বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, পুরো ক্লিয়ার করে রাখো। চলে আসা যাক পরের আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকেও প্রশ্ন বহুবার এসেছে। কোয়েশ্চেনে বলছে যে কোনো সমান্তরাল পাত ধারকের প্লেট দুটির মধ্যে আকর্ষণ বল কত? আকর্ষণ বলই তো হওয়ার কথা, প্লাস প্লেট আর মাইনাস প্লেট, তাহলে তারা আকর্ষণই করবে, তাহলে আকর্ষণ বলটা কত হবে? তো দেখে নেওয়া যাক যে আমি ধরে নিই প্রথমে ধরে নিই পাতের ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল সমান সমান এ ধরে নিলাম, এদের ব্যবধান আমার এই মুহূর্তে কোনো কাজে লাগবে না। আর আধান কত? পাতের ক্ষেত্রফল এত, আধান হলো কিউ, আমি এই প্লেটের জন্য বলছি, দুটো প্লেটের জন্য একই হবে, শুধু একটা প্লাস আর মাইনাস। অতএব সিগমা সমান মানে তলমাত্রিক ঘনত্ব হয়ে গেল কিউ বাই এরিয়া, থাক এটা। এবারে বলো যে একটা প্লেটের জন্য ভাবো, একটা প্লেটের জন্য সামনের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হয়? কোনো প্লেটের, কোনো পাতের বা প্লেটের, পাতের সামনে সামনে তড়িৎ প্রাবল্য, কোনো পাতের সামনে তড়িৎ প্রাবল্য, প্রাবল্য প্রাবল্য কি হয়? আমরা জানি ই সমান সমান হয় সিগমা বাই 2k এপসাইলন নট, যদি মাধ্যমটা কে পরাবিদ্যুৎ যুক্ত হয়ে থাকে, যেখানে সিগমা হলো কি এই প্লেটের আধানের তলমাত্রিক ঘনত্ব। এবারে ভাবা যাক যে এই প্লেটের সামনে তাহলে এরকম ঘটনা ঘটছে, এবারে এই প্লেটটাকে পুরো মুছে দাও, এই প্লেটটাকে মুছে দিলাম, তাহলে এর জন্য সামনের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র এত, তড়িৎ ক্ষেত্র মানে কি, যেখানে একটা প্লাস 1 কুলম আধান রাখলে, সংজ্ঞায় যাও সংজ্ঞায়, প্লাস 1 কুলম আধানের উপর প্লেটটা কি পরিমাণ ফোর্স দেয়, কি পরিমাণ ফোর্স দেয়? হ্যাঁ আজকে এই জায়গায় কত আধান আছে, এই পুরো প্লেটটার আধানটা কত, এই জায়গাটায় পুরো প্লেটটার আধান আছে মাইনাস কিউ, পুরো প্লেটটাকে তুমি বিন্দু মনে করো, পুরো প্লেটটাকে ছোট্ট এক জায়গায় কেন্দ্রীভূত আছে মনে করো মাইনাস কিউ। তাহলে অতএব পাত দুটির মধ্যে ফোর্স, অতএব পাত দুটির মধ্যে মধ্যে বল কি হবে, সেটা এফ সমান আমরা জানি কিউ ইন্টু ই, আর আকর্ষণ তো বুঝে গেছি, এই প্লাসটা তো মাইনাসকে টানবেই না, একে তো টানবেই। এটা কার আধান? এই প্লেটটার আধানকে আমি এখানে মাইনাস কিউ আকার ধরে নিলাম, তাকে টানছে, তাহলে যদি ভ্যালু বসাই চলে আসছে কিউ সিগমা বাই 2k এপসাইলন নট, কিউ সিগমা বাই 2k এপসাইলন নট। এবারে যদি আমি সিগমার ভ্যালুটা পুট করে দিই, তাহলে আমার আনসার চলে আসছে যে ফোর্স হবে কিউ ইন্টু কিউ বাই 2k এপসাইলন নট এ, মানে ফোর্সের ফর্মুলা চলে এলো, ভালো করে মনে রাখো, কিউ স্কোয়ার বাই 2k এপসাইলন নট এ। এইখান থেকে মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেবে, এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে তোমার এই জিনিসটা মনে রাখতে হবে, তাহলে তুমি কোনো কোশ্চেনে আটকাবে না, সব কোশ্চেন তুমি এখান থেকে বলতে পারবে, আর মাঝে মাঝে ডিরেক্ট তো ফর্মুলাটাই পড়ে যায়। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এবারে চলে আসা যাক আর একটা কোশ্চেন, যেটা আমরা আজকের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা আনসার করতে গিয়েও কিন্তু বেশিরভাগ জন ভুল আনসার করে দিয়ে চলে আসে। কোনো সমান্তরাল পাত ধারককে যদি ব্যাটারির সাহায্যে আমরা আহিত করি, সম্পূর্ণ আহিত, মানে এই হচ্ছে আমাদের কাছে একটা ধারক রয়েছে, একে আমরা একটা ব্যাটারির সঙ্গে জুড়ে দেবো, একটা ব্যাটারির সঙ্গে একে জুড়বো, ব্যাটারির ভোল্টেজ বি ধরে নাও, আর এর ধারকত্ব ধরে নাও সি। তাহলে এটাকে সম্পূর্ণ আহিত করার জন্য, মানে এখান থেকে চার্জ যাবে গিয়ে এটাকে প্লাস 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 ভরে যাবে, এটা মাইনাস 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 ভরে যাবে, আর চার্জ নেবে না, তাতে করে এতে কত এনার্জি স্টোর হলো,
আর এতে এনার্জি পাঠালো কি, এ পাঠিয়েছে তো, তাহলে এ কত কাজ করলো? অনেকে ভাবে দুটো সেম জিনিস, মোটেও দুটো সেম জিনিস না, দুটোর মধ্যে কিছু ফারাক আছে। যখন তুমি ধারকের কথা আলোচনা করছো, তাহলে আনসার লিখছি ধারকে সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি, সেটার বেলায় তুমি লিখবে যে ইউ সমান সমান বাই, আমি সেটাকে ইউ ওয়ান নাম দিলাম বা ইউই নাম দিই, চলো সেটা হবে হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার। কারণ ধারকত্ব সি, আর এ কতক্ষণ চার্জ হবে আগের দিন আলোচনা করা আছে, এটার বিভব যতক্ষণ না ভি হচ্ছে ততক্ষণ চার্জ হতে থাকবে। যখন এর বিভব ভি হয়ে যাবে, এর বিভব ভি রয়েছে, ব্যাস আর কোনো ফার্দার কোনো চার্জ যাবে না। আর ব্যাটারির দ্বারা কার্য, কৃতকার্য, তার ক্ষেত্রে ঘটনাটা কিন্তু ডাব্লিউ সমান, কৃতকার্য টাকা ডাব্লিউ দিলাম। ডাব্লিউ সূত্র, ব্যাটারির কথা ভাবো, ব্যাটারিকে আধান পাঠাচ্ছে, এতে কত আধান গেছে? নিশ্চয়ই কিউ আধান গেছে, এতে আধান গেছে কিউ। তা ব্যাটারি দেখছে আমি ভি বিভব প্রভেদ টপকে দিলাম, ব্যাটারির কি কাজ? ভি বিভব প্রভেদ টপকে দেওয়া কত আধানকে? কিউ আধানকে। তো আমাদের কাছে সূত্র ছিল কিউ ইন্টু ডেল্টা ভি বলে একটা সূত্র ছিল, যে ভি বিভব প্রভেদের মধ্যে যদি আমরা কিউ আধানকে টপকে দিই তাহলে কত কাজ করতে হবে, সেই কার্য ছিল কিউ ইন্টু ডেল্টা ভি। আজকে সেই কিউটার জায়গায় আমরা লিখে ফেলছি যে বড় হাতের কিউ, যদি এর চার্জ হয় বড় হাতের কিউ, ইন্টু ভি, কারণ ব্যাটারির বিভব প্রভেদ দুই প্রান্তের, এটা ভি হলো। এবার যদি আমরা এই কিউ এর জায়গায় লিখে দিই, কিউ সমান সমান আমরা লিখতেই পারবো সি ইন্টু ভি, ফাইনাল চার্জ হওয়ার পর। তাহলে আমরা এখানে লিখে দেবো সি ইন্টু ভি মানে সি ভি স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারছি যে ধারকে সঞ্চিত শক্তি ডিভাইড বাই কৃতকার্য, সেটা চলে আসছে হাফ সি ভি স্কোয়ার ডিভাইড বাই সি ভি স্কোয়ার, করলে 1/2, মোটেও সেটা কিন্তু 1 নয়। মানে ব্যাটারি যা কাজ করে পুরোটা ওখানে গিয়ে স্টোর হয় না, তার অর্ধেক এনার্জি স্টোর হচ্ছে। তাহলে প্রশ্ন উঠবে বাকিটা গেল কোথায়? বাকিটা এনার্জি লস হচ্ছে, লস বলতে নষ্ট নয়, কিন্তু এনার্জি নষ্ট না, অন্যভাবে কনভার্ট হয়ে গেছে। সেটা হয়েছে এই কারণে ব্যাটারির অভ্যন্তরীণ কিছু রোধ থাকতে পারে, বা এই তারের রোধ থাকতে পারে, এই তারটা গরম হচ্ছে, গরম হওয়া মানে এখানে শক্তি নষ্ট হওয়া, তো সেই শক্তিটাই অর্ধেকটা নষ্ট হয়ে গেছে, বাকি ঠিক একদম অর্ধেক পরিমাণ শক্তি কিন্তু এই ধারকের মধ্যে সঞ্চিত হয়েছে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এইখান থেকে কোশ্চেন পড়লে যেন ভুল না হয়, কনসেপ্টটা একদম ভালোভাবে ক্লিয়ার রাখো, ব্যাস এতটুকুই। এই 4টে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপ্টটা লাগিয়ে আমরা এর মাধ্যমে আমরা আরো অনেক কোশ্চেন আনসার করতে পারবো। তো ভালো করে মনে রেখো, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।